আসসালামু আলাইকুম শিক্ষকগণ, আমি কিভাবে আবেদন করব সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই বিষয়ে, অর্থাৎ আবেদনের যত খুঁটিনাটি যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এবং কিভাবে আবেদন করবেন তা পেয়ে যাবেন এই ভিডিওতে। তার আগে আবেদনের প্রস্তুতি স্বরূপ জায়গা নির্বাচন, প্রতিষ্ঠান নির্বাচন এবং কিভাবে চয়েস লিস্ট সাজাবেন সে বিষয়ে 3টি ভিডিও করেছি। ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, কারণ ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আবেদন করার পূর্বে। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এনটিআরসি এর সম্পর্কিত তথ্যগুলো এবং আপডেট নিউজটি সবার আগে আপনি পেয়ে যান। আমি প্রথম দিন থেকেই বলে আসি, আবেদন নিয়ে তাড়াহুড়ো করবেন না। প্রথম 2-4 দিন একটু ওয়েট করেন ভাই। যে সার্ভাররা এনটিআরসি বা টেলিটক যে সার্ভারটা রেডি করেছে, ওরা তো একটা সার্ভার রেডি করেছে, একটা সিস্টেম রেডি করেছে। এই সার্ভার, এই সিস্টেমে কিছু বাগ থাকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো তারা আইডেন্টিফাই করবে। পাবলিকলি যখন এটা রান করার পরে কিছু প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো তারা কী করবে, সলভ করবে। এই জন্য তাদের 2-1 দিন সময় দেওয়ার দরকার। যদিও তারা বলছে যে আবেদন করতে পারবেন, কিন্তু যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার দায়ভার কিন্তু তারা নেবেন, সেই সমস্যার দায়ভার আপনার ঘরে এসে পড়তে হবে। তাই একটু ওয়েট করেন, আস্তে ধীরে আবেদন করেন, যেহেতু সময় আছে আপনার হাতে। আবেদনের ক্ষেত্রে আপনি চাইলে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে নিজে যদি আবেদন করতে পারেন তাহলে তো সব থেকে বেশি ভালো হয়। আর যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে কি করবেন, তাহলে আপনার পার্শ্ববর্তী বা আপনার পরিচিত কেউ বা অভিজ্ঞ কোনো কম্পিউটার অপারেটর দ্বারা আপনি আবেদনটা করে নিতে পারেন। অনেকেই রিকোয়েস্ট করছে, আমার কাছ থেকে আবেদন করে চাইছে। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে, যেহেতু আবেদনের ক্ষেত্রে নির্ভুল এবং অভিজ্ঞ মানুষ প্রয়োজন, তাই আমি আবেদনগুলো করে দিচ্ছি। আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ আপনাদের সহযোগিতা করব। এবার আসি মূল কথায়, আপনি কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার ওপেন করেন। ব্রাউজার ওপেন করে স্ক্রিনে দেখানো যে 2টি লিঙ্ক দেওয়া আছে, 2টি লিঙ্কের যে কোনো একটি লিখে ফেলুন, লিখে ইন্টার প্রেস করুন। আমি প্রথম লিঙ্কটিতে ঢুকতেছি। আপনাদের সুবিধার্থে লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে এই লিঙ্কটি টাইপ করে ইন্টার প্রেস করলে এই পোর্টালটি আপনার সামনে চলে আসবে। এই পোর্টালটি আপনার সামনে আসলে এই পোর্টালে ই অ্যাপ্লিকেশন নামে যে দ্বিতীয় একটা অপশন দেখা যাচ্ছে, ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে মেইন ফর্ম যেটা অ্যাপ্লিকেশন পোর্টাল, ই অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসবে। ই অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। দেখেন এখানে লেখা আছে পঞ্চম গণবিজ্ঞ হোম পেজ। এখানে দেখেন 2টি অপশন আছে, একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট, একটা অলরেডি স্টার্ট অ্যাপ্লিকেন্ট। আপনি যদি প্রথমবার এই লিঙ্কে ঢুকে থাকেন তাহলে অবশ্যই এই যে ফর্মে ক্লিক করবেন। আর যদি অলরেডি স্টার্টেড হয়ে থাকে তাহলে লগ ইন করলেই হবে। উপরে দেখেন লগ ইন একটা অপশন আছে, এখানে আরও কিছু অপশন আছে, আমি ওগুলো ব্যাখ্যা করতেছি না। আমি শুধু অ্যাপ্লিকেশন সম্পর্কিত যে ইনফরমেশন সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। এখানে ফর্মে ঢুকবেন। ক্লিক করলে এখানে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা আছে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশন এর পূর্বে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে। অর্থাৎ আপনি চাইলে যতবার লগ আউট করে আপনার চয়েস লিস্ট পরিবর্তন করে আপনি ড্রাফট করে রাখতে পারবেন। আবেদন দাখিলের পর আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করবে। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার আবেদনের জন্য যে 1000 টাকা পেমেন্ট, এই 1000 টাকা পেমেন্ট করতে হবে। এবার আসি আমরা নেক্সট স্টেপে যাবো। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনার প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে দেখেন এখানে আছে অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন। আপনি যে রিয়েল অ্যাপ্লিকেশন সেটা আপনাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য আপনার রোল নাম্বার চাচ্ছে। আমি এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনি কততম, 16 এবং 17তম শুধু আবেদন করতে পারবে। এই জন্য 17তম, আমি 17তম প্রার্থী, আমি 17তম দিয়ে দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। এইটা ফিল আপ করার পরে আপনি সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে এবং আপনার ইনফরমেশনগুলো যাচাই করবে যে ইনফরমেশনগুলো ঠিক আছে। এখানে যেমন ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। এগুলো অ্যাপ্লিকেশন করার সময় যা দেওয়া ছিল এখানে তাই রয়ে গেছে। আপনি এখানে চাইলে ফোন নাম্বার, এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। বাকি যে ইনফরমেশনগুলো এখানে আপনার ফোন নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে এনআইডি বা যে কোনো একটা ভেরিফিকেশনের জন্য একটা দেবেন। আমি এনআইডি দিলাম। এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেবেন। এখানে হচ্ছে আপনি রিলিজিয়নটা দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করলে এখানে আপনার অ্যাড্রেস ডিটেলস যাবে। অ্যাড্রেস ডিটেলসে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে অ্যাড্রেস ডিটেলস আমি কি দিব, আমি অ্যাপ্লিকেশনের সময় যেটা ছিল সেটাই দিব নাকি পরিবর্তন করে দিব। আমি বলতেছি যে আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাড্রেসটা ছিল, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা আছে আপনি সেই অ্যাড্রেসটা ওখানে যেভাবে আছে, স্পেলিং ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক, সেটাই সাবমিট করবেন। কারণ আপনার রেজাল্ট আসা পর্যন্ত সেটাই ব্যবহার করে বেস্ট। এখানে আমি সাবমিট করছি। এখানে ডিস্ট্রিক্ট, এখানে উপজেলা এবং এখানে পোস্ট কোডটা দিয়ে দেবেন। এরপরে হচ্ছে অ্যাড চয়েস। এরপরে নেক্সটে গেলে এখানে দেখেন এখান থেকে আপনি চয়েস লিস্ট, এখান থেকে আপনার হচ্ছে চয়েস লিস্টটা আপনাকে অ্যাড করতে হবে। সেজন্য আপনি এখান থেকে ফিল্টার করবেন।
সার্চ ইওর ডিজায়ার পোস্ট, এখান থেকে আপনি সার্চ করবেন। সর্বপ্রথম এখানে দেখেন, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে ডিএমই, ডিটি, ডিএসএইচই, ডিটি আর ডিটি। এই পোস্টগুলোর ব্যাখ্যা আমি একটু পরে করতেছি, তার আগে আমি শুধু অ্যাপ্লিকেশনটা দেখাই। এই পোস্টটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার পোস্টটা সিলেক্ট করবেন, আমি পোস্টটা দিলাম লেকচারার। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমি ডিস্ট্রিক্ট দিলাম। এখান থেকে আপনার হচ্ছে উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা না সিলেক্ট করলে হবে, উপজেলা না সিলেক্ট করলে আপনার পুরো জেলার ভ্যাকেন্সি চলে আসবে। আপনি চাইলে উপজেলা ওয়াইজও ফিল্টার করতে পারেন। করার পরে আপনি সার্চ বাটনে যদি ক্লিক করেন, সার্চ বাটনে ক্লিক করলে নিচের দিকে দেখেন আপনার ভ্যাকেন্সিগুলো চলে আসবে। আপনার যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলো আপনি যেটাতে প্রথমে ক্লিক করবেন সেটা আপনার 1 নম্বর চয়েস যে যায় অ্যাড হবে, যেটা আপনি দ্বিতীয়তে ক্লিক করবেন সেটা আপনার 2 নম্বর চয়েসে যায় ক্লিক হবে। এভাবে এখানে দেখেন পেজ আছে, নেক্সট পেজ 2 আছে, নেক্সটে ক্লিক করলে পরের পেজে চলে যাবে। সেমভাবে আপনি যেটাতে ক্লিক করবেন সেটা তত নম্বর পজিশনে যায়, এখান থেকে যাই অ্যাড হবে। আপনি চাইলে পরবর্তীতে এটা আবার চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। মনে করেন যে আমি এইভাবে কিছু চয়েস লিস্ট অ্যাড করছি, এরপর মনে করেন যে আপনি এখানকার হয়ে গেল, আপনি একটা জেলার অ্যাড করতে চান, তাহলে জাস্ট অন্য জেলাটার নাম এবং থানার নাম যদি দিতে চান থানার নাম দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে সার্চ করলেন, দেখেন ওই জেলাটা চলে আসবে। এবং দেন আপনি যেটাতে ক্লিক করবেন সেটা আবার ওই সিরিয়ালে তত নম্বর পজিশনে গিয়ে অ্যাড হবে। এখন কোনটা কত নম্বর পজিশনে গিয়ে অ্যাড হলো সেটা আপনি চেক করবেন কীভাবে, সেটা চেক করার জন্য আপনি নেক্সট এই যে নিচে রেকর্ড অর রিমুভ চয়েসে ক্লিক করবেন। এখান পর্যন্ত ক্লিক করলে কোনো সমস্যা নেই, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনার নির্বাচিত পছন্দক্রম অনুযায়ী সাজানো এই নির্দেশনাগুলো একটু পড়ে নেবেন। আমি এগুলো পরে সময় নষ্ট করতেছি না। নিচের দিকে এসে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা আমি 1 নম্বরে ক্লিক করেছিলাম, এটা 1 নম্বরে আসে, এটা 2 নম্বরে আসে, এটা 3 নম্বরে আসে, এটা 4 নম্বরে আসে, এটা 5 নম্বরে আসে। এই যে দেখেন এখানে অলরেডি 12টা আছে। এইভাবে আপনি 40টা ওখান থেকে অ্যাড করলে এখানে 40টা চলে আসবে। এখন কথা হচ্ছে, যেমন দেখা যাচ্ছে যে এই যে বনগাঁও ফাজিল মাদ্রাসা, এটা যদি আপনি 1 নম্বরে নিতে চান তাহলে কি করবেন? কারণ আপনি চাচ্ছেন যে আপনার যে লিস্টটা, এই লিস্ট পছন্দক্রমটা উলটপালট ওখান থেকে হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে ঠিক করে নিতে পারেন। যদি আমি এটা 1 নম্বরে দিই, আপনি চাইলে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপর দিকে নিয়ে ছেড়ে দিলে হবে। আর যদি আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে প্রবলেম হয় তাহলে হচ্ছে এই যে অ্যারো আছে, 2 পাশে 2টা অ্যারো আছে, এই যে অ্যারোগুলোতে ক্লিক করলে এর পজিশন চেঞ্জ করবে, একটা করে পজিশন চেঞ্জ করবে। এভাবে আপনি আপনার পছন্দক্রমটা সাজিয়ে নিতে পারেন। এই মাদ্রাসাটা এখানে বেশি চলে আসছে, এই মাদ্রাসাটা আপনার এখানে দিবেন না, বা এই প্রতিষ্ঠানটা আপনি এখানে দিতে চাচ্ছেন না, এই প্রতিষ্ঠানটা আপনি এখানে দিতে চাচ্ছেন না। যদি না চান তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যে ক্রস বাটনে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার চয়েস লিস্ট থেকে সরে যাবে। সেক্ষেত্রে আমি অ্যাড চয়েসে যাবেন, অ্যাড চয়েসে গিয়ে সার্চ করবেন। অ্যাড চয়েসে গিয়ে সার্চ করে যে মাদ্রাসাটা আপনি রাখতে চাচ্ছেন না ওই মাদ্রাসাটাও আবার ক্লিক করলে ওই মাদ্রাসাটা এখান থেকে চলে যাবে। আপনি আবার এখানে এসে চেক করতে পারতেছেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে 40টা প্রতিষ্ঠান রয়েছে। 40টা প্রতিষ্ঠান তো আপনি একটা করে দিচ্ছেন। এই 40টা প্রতিষ্ঠানের বাইরে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে, এই 40টা প্রতিষ্ঠানের বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো ভ্যাকেন্সি ফাঁকা থাকে, সেই সাপেক্ষে যদি আপনি জব করতে চান, আপনার জবটা যদি আপনার কাছে খুবই নিড হয়ে থাকে যে না আমার জবটা লাগবেই, তাহলে আপনি যে এখানে ইয়েস আই এগ্রিতে ক্লিক করবেন। আর যদি আপনি এই 40টা প্রতিষ্ঠানে আপনি চাচ্ছেন যে আমি যে 40টা প্রতিষ্ঠান চয়েস করে দিয়েছি, এই 40টা প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রতিষ্ঠানে আমি চয়েস লিস্ট দিব না, এই 40টা প্রতিষ্ঠানের বাইরে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে জব করবো না, তাহলে আপনি এখানে নো দিবেন, ইয়েস দিবেন। এখান পর্যন্ত ঠিক আছে। আপনি এখান থেকে এর নেক্সটে যাবেন না, নেক্সটে গেলে এই রেকর্ডটা ডাটাবেজে সেভ হয়ে যাবে। আপনি এখান থেকে এটা সেভ করে, এটা এই পর্যন্ত এটা সেভ হয়ে আছে, এ পর্যন্ত আসতে পারবেন। এরপর নেক্সটে যাবেন না। নেক্সটে যাবেন আপনি কখন? যখন আপনার এই লিস্টটা আপনার বারবার আপনি চেক করবেন যে এই লিস্টটা আপনার ঠিক আছে কিনা, আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে দিচ্ছেন কিনা। যদি এটা ঠিক থাকে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, অন্যথায় নেক্সটে ক্লিক করবেন না। আপনি এখান থেকে চাইলে লগ আউট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি আবার যদি লগ ইন করেন তাহলে আপনি আবার সেখানেই চলে যাবেন। আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে লগ ইন করে দিয়েছি। পরবর্তীতে লগ ইন করলে এরকম আসবে, আপনি অ্যাপ্লিকেন্ট ফর্ম নট ফাইনালাইজ সাবমিটেড, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আবার এই যে আপনার ইনফরমেশনগুলো সামনে আপনি নেক্সট করে আপনি আবার এই যে আপনার এই চয়েস লিস্টে চলে আসতে পারবেন। আপনি আবার চাইলে এখান থেকে চয়েস লিস্টটা পরিবর্তন করতে পারবেন। এবার আসি পঞ্চম গণবিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশনের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে, কিছু প্রশ্ন উত্তর নিয়ে। অনেকেই ফেসবুকের মেসেঞ্জারে এবং
ভিডিও কমেন্টে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন। এবার সেসব প্রশ্নগুলোর আমি অ্যান্সার দিচ্ছি। প্রথমে আসি, অ্যাপ্লিকেশন করার সময় প্রতিষ্ঠান ও পদের নামের শেষে ডিএমই ড্যাশ ডিটিই DSHE.DTE এবং DTE এই 5 ধরনের অপশন লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো মূলত কি? এখানে যদি প্রথমে বলি ডিএমই হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। এখানে শুধুমাত্র যাদের সার্টিফিকেটে মাদ্রাসা শব্দটি উল্লেখ আছে তারাই শুধুমাত্র এই ডিএমই চিহ্নিত প্রতিষ্ঠান বা ভ্যাকেন্সিগুলোতে আবেদন করবেন। DME-DTE এটি হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যেসব মাদ্রাসায় টেকনিক্যাল শাখা চালু আছে সেই সব মাদ্রাসাকে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল সার্টিফিকেটধারীরাই এই পদগুলোতে আবেদন করবেন। এরপরে DSHE ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এটি হচ্ছে আমাদের জেনারেল যারা আছে জেনারেলের জন্য, অর্থাৎ মাউসি বলে থাকি, যাদের সার্টিফিকেটে স্কুল অ্যান্ড কলেজ উল্লেখ আছে শুধুমাত্র তারাই এই DSHE চিহ্নিত পদগুলোতে আবেদন করবেন। DSHE-DTE এটি হচ্ছে যেসব স্কুল বা স্কুল অ্যান্ড কলেজে টেকনিক্যাল শাখা চালু আছে সেসব স্কুল বা স্কুল অ্যান্ড কলেজকে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল সার্টিফিকেটধারীরাই আবেদন করবেন। এবং সর্বশেষে আছে DTE, এটি হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল এবং ভোকেশনাল সার্টিফিকেটধারীদের জন্য। তাহলে মাদ্রাসা জেনারেল এবং মাদ্রাসা DME এবং DSHE এই দুইটার ক্যান্ডিডেট হচ্ছে যাদের সার্টিফিকেটে মাদ্রাসা এবং স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ লেখা আছে তাদের জন্য, অন্যগুলো নয়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পদের নামের শেষে বা প্রতিষ্ঠানের নামের শেষে অ্যাটাচড ভোকেশনাল ইনস্টিটিউট এই ধরনের কিছু লেখা দেখা যাচ্ছে। এটিতেও শুধুমাত্র জেনারেল যাদের সার্টিফিকেট জেনারেল তারা আবেদন করবেন না, যাদের সার্টিফিকেট ভোকেশনাল বা টেকনিক্যাল শুধুমাত্র তারাই এরকম লেখা চিহ্নিত পদটিতে আবেদন করবেন। এরপরে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কোনো স্কুলে একই পদে দুটি চাহিদা দিয়েছে, সেক্ষেত্রে কি দুটিতে আবেদন করতে পারবো? সেক্ষেত্রে আপনি চাইলে দুটিতে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি দুটিতে আবেদন করবেন না, আপনি যে কোনো একটিতে আবেদন করবেন। এতে হবে কি, যদি কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে ভবিষ্যতে, তাহলে সেই জটিলতা থেকে আপনি মুক্ত থাকবেন। কোনো স্কুলের 2টি বা 3টি শাখা রয়েছে, সেক্ষেত্রে তারা 2টি ভ্যাকেন্সি দিতেই পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাছের প্রতিষ্ঠান ভালো হবে নাকি দূরের প্রতিষ্ঠান ভালো হবে? ভাই, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি কাছের প্রতিষ্ঠান ভালো হবে আপনার জন্য নাকি দূরের প্রতিষ্ঠান ভালো হবে? আপনার মনে রাখতে হবে আপনার বেতন হচ্ছে লিমিটেড। এই কয়টুকু বেতনের মধ্যে বেতন দিয়ে আপনি যেখান থেকে কপ আপ করতে পারবেন, যাওয়া আসা করে, দুপুরে লাঞ্চ করে, এই সব কিছু মিলাই আপনার সংসার যেখান থেকে চালাতে পারবেন সেখান থেকে। যদি আপনার কাছের প্রতিষ্ঠান হয়, কাছের প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেন। আর যদি দূরের আপনি মনে করেন যে না, আমি দূরের প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারবো, দূরের ভালো প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারবো, তাহলে আপনি দূরের প্রতিষ্ঠানে আবেদন করবেন। সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আবেদন কি 40টি প্রতিষ্ঠানে করব নাকি কম করব? দেখেন, এখানে বলা আছে যে আবেদন সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে একটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন, আপনি 5টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন, কিন্তু আপনি সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। 40টি প্রতিষ্ঠানে বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না বা চয়েস লিস্ট দিতে পারবেন না, এটি উল্লেখ করা আছে। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, স্কুল ও মাদ্রাসায় একসাথে চয়েস দেওয়া যাবে কিনা? স্কুল ও মাদ্রাসায় একসাথে চয়েস দেওয়া যাবে কিনা এটি নির্ভর করতেছে আপনার সার্টিফিকেট। অর্থাৎ আপনার সার্টিফিকেট নিচের দিকে যেখানে হচ্ছে আপনার রিটেন এবং ভাইবার মার্কের যে সকটা আছে, টেবিলটা আছে, এই টেবিলের ঠিক বরাবর উপরে দেখবেন ওখানে আপনার স্পষ্টভাবে লেখা আছে যে আপনি কোথায় আবেদন করতে পারেন। অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা কোথায় আবেদন করতে, ওখানে সুন্দরভাবে লেখা আছে। ওখানে যা লেখা আছে তার উপর ডিপেন্ড করে আপনি আবেদন করবেন। এবার আসি আবেদন নিয়ে আমার কিছু ব্যক্তিগত পরামর্শ। এই বরাবরের মতো একই কথা, আবেদন নিয়ে তাড়াহুড়ো করবেন না। যাদের সার্টিফিকেটে ভুল আছে, বাবার নাম, মায়ের নাম বা অ্যাড্রেস, ঠিকানা বা যে ভুলই থাকুক না কেন, সার্টিফিকেটে যেভাবে আছে ভাই, আবেদন করার সময় আপনি ঠিক সেভাবেই সাবমিট করেন। আপাতত সেটা পরিবর্তন করার প্রয়োজন নেই। যখন আপনার সেটা সার্টিফিকেট ভুল সংশোধন হয়ে আসবে তখন সেটা আপনি ঠিক করে নিলেন, সেটা অন্য কথা। এরপর সিগনেচার কোনটি ব্যবহার করবো? ওই আবার একই কথা, সিগনেচার আপনি আবেদন করার সময় যেটি ব্যবহার করেছিলেন এখানে সেম সিগনেচারটা ব্যবহার করেন। আপনার যদি সিগনেচার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি যখন এমপিওভুক্ত করবেন, আপনি যখন এমপিওভুক্তের জন্য কাগজপাতি পাঠাবেন বা তখন যে সিগনেচারগুলো করবেন তখন আপনি সিগনেচারটা চেঞ্জ করে নিন, তখন ওই সিগনেচারটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতে শ্রম, সময়, অনেক কিছুই ব্যয় করতে হয়। সেই জন্য আপনাদের একটু রেসপন্স আমার প্রয়োজন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে NTRCA সম্পর্কিত আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।